I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. এক্সিমার হোমিওপ্যাথিক ওষুধ, হোমিওপ্যাথিক মেডিসিনস ফর এক্সিমা। যাবতীয় চর্মরোগের মধ্যে এক্সিমা এক অন্যতম দুরারোগ্য অসুখ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রায় 13% মানুষ এই মারাত্মক অসুখে আক্রান্ত। এক্সিমা কি? হোয়াট ইজ এক্সিমা? এক্সিমা বা অ্যাটোপিক ডার্মেটাইটিস ডাক্তারি নাম। ত্বকের প্রদাহজনিত ক্রনিক অসুখ যেখানে ত্বকের একটা অংশে লাল উদ্ভিদ বের হয়, যা খুব চুলকায়, পরে জ্বালা করে, রস বের হয়, ফুলে ওঠে, ছাল পড়ে, ফেটে যায়। এক্সিমা কি সংক্রামক? ইজ এক্সিমা কন্টিজিয়াস? না, এ রোগ ছোঁয়াচে নয়, তবে কিছুটা বংশগত বটে। ডান ধারে এক্সিমার কিছু ছবি দেখানো আছে। এক্সিমা কেন হয়? Why does eczema occur? শরীরের ইমিউন সিস্টেমের ক্রিয়া, বংশগত বৈশিষ্ট্য, পরিবেশ আগত ট্রিগার মানে যার অসুখকে বাড়িয়ে তোলে, ট্রিগার বলে, ও মানসিক চাপ, এই 4 ফ্যাক্টরের পারস্পরিক ক্রিয়ায় এক্সিমার সৃষ্টি হয়। এক্সিমার কি কি প্রকার দেখা যায়? What are the types of eczema? আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনুসারে এক্সিমার 7টা প্রকার আছে। 1. অ্যাটোপিক ডার্মেটাইটিস, সবচেয়ে সাধারণ। 2. কন্ট্যাক্ট ডার্মেটাইটিস। 3. নিউরোডার্মেটাইটিস। 4. স্ট্যাটিস ডার্মেটাইটিস। 5. নুমুলার এক্সিমা। 6. হ্যান্ড এক্সিমা। 7. ডিসহাইড্রোটিক এক্সিমা। 7টা প্রকার বলতে পারি, কিন্তু এত সব আলোচনা করতে যাব না, কারণ সেগুলো আলোচনা করা এই পরিসরে সম্ভব নয়। শুধু আমরা 1 নম্বরটি আলোচনা করব, সাধারণটা করে আমরা আমাদের মূল বক্তব্যে ঢুকে পড়ব। অ্যাটোপিক ডার্মেটাইটিস কি? এর লক্ষণ কি কি? হোয়াট ইজ অ্যাটোপিক ডার্মেটাইটিস? হোয়াট আর দ্য সিমটমস? অ্যাটোপিক ডার্মেটাইটিস এক্সিমার সবচেয়ে সাধারণ অসুখ। ডাক্তাররা অ্যাটোপিক ট্রায়াড কথাটা এসছে 3 থেকে। ট্রায়াড শব্দটি প্রায় ব্যবহার করেন। ট্রায়াডের প্রথমটি হলো অ্যাটোপিক ডার্মেটাইটিস, অর্থাৎ ডার্মেটাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দ্য স্কিন। দ্বিতীয়, তৃতীয় হলো যথাক্রমে অ্যাজমা, হাঁপানি এবং হে ফিভার, এক ধরনের হাঁচি, সর্দি, জ্বর হালকা। এই 3টি অসুখ প্রায় একসঙ্গে একজনের শরীরে দেখা যায়। লক্ষণ: ত্বক উদ্ভিদ সাধারণত কনুই বা হাঁটুর ভাঁজে দেখা যায়। আক্রান্ত স্থান গাঢ় বা হালকা রঙের হয়ে যায়। স্থানটা ফিতো বা মোটা হয়। স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র উঁচু উদ্ভিদ বাম্পস বের হয়। চুলকালে জলীয় রস বের হয়। চুলকানোর সময় ত্বকে সংক্রমণ হতে পারে। শিশুদের র্যাশ মাথায় বা গালে বের হয়। এ হলো অ্যাটোপিক ডার্মেটাইটিস স্টার্টিং সিমটমস। এক্সিমা কি নিরাময়যোগ্য? ইজ এক্সিমা কিউরেবল? আধুনিক মেডিসিন শাস্ত্রানুসারে এক্সিমা অনিরাময়যোগ্য, ইনকিউরেবল। এক্সিমা কি প্রতিরোধযোগ্য বা দমনযোগ্য? ইজ এক্সিমা প্রিভেন্টেবল অর ম্যানেজেবল? আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে এক্সিমা সঠিক অর্থে প্রতিরোধযোগ্য বা দমনযোগ্য নয়, তবে এক্সিমার ফ্লেয়ার আপ বাড়াবাড়ি কম রাখার কিছু টিপস দেওয়া হলো। 1. খাদ্য পানীয় প্রচুর পরিমাণে তাজা শাকসবজি, ফল, সম্পূর্ণ শস্য খেতে হবে। খান সম্পৃক্ত ফ্যাট, ট্রান্স ফ্যাট, রিফাইন্ড শর্করা, প্রসেসড খাদ্য বা পানীয় গ্রহণ করবেন না। দেহে ক্রনিক প্রদাহ সৃষ্টি করে এমন সব খাদ্য পানীয় সম্পূর্ণ পরিত্যাগ করুন। ফ্যাট যুক্ত দুধ বা ডেয়ারি প্রোডাক্ট, সুগারি প্রোডাক্ট, রিচ কফি, চা, প্রসেসড মিট, উত্তেজক পানীয়, ধূমপান, অ্যালকোহল, ক্যান বা বোতল বা প্যাকেটজাত সব খাদ্য পানীয়, ফ্রাইড, ব্রয়েলড, গ্রিলড সব খাদ্য, পিৎজা, চিপস জাতীয় সব খাদ্য ও অন্যান্য সব নেশা ছেড়ে দিতে হবে। এই কথাগুলো যেটা 2 নম্বরে বলা হলো, এটা একেবারে পুরো এক্সিমার সার কথা। আপনার দেহে ক্রনিক প্রদাহ সৃষ্টি করে এমন সব খাদ্য পানীয়কে শরীর থেকে মানে সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে। সেই পরিত্যাগ করার পয়েন্টটা এইখানে বলা আছে 2 নম্বর। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে বুঝে নিতে হবে এটা। এক্সিমা কি প্রতিরোধযোগ্য দমনযোগ্য? এই পয়েন্ট এখনো চলছে। 3. হালকা সমুদ্র স্নান করা যেতে পারে। স্নানের সময় কোনো অ্যান্টিসেপটিক সাবান বা কড়া সাবান ব্যবহার করবেন না। নরম ব্ল্যান্ড বলা হয় সুগন্ধিহীন সাবান ব্যবহার করুন।
4 উপশমকারী পদার্থ হিসেবে সরল পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন বা ওই জাতীয় মোটা কিন্তু নরম মলম স্নানের পর আক্রান্ত স্থানে ব্যবহার করুন। এতে চুলকানি, প্রদাহ, অসুখ ছড়িয়ে পড়া কম থাকবে। অলিভ তেলের সাথে বি ওয়াক্স, বি বলতে এখানে মৌমাছি, বি ওয়াক্স মিশিয়ে নরম মলম বাড়িতে তৈরি করে নেওয়া যায়। ছবিতে দেখানো আছে তলায় বি ওয়াক্স, উপরে অলিভ তেল। এক্সিমাকে নিরাময়যোগ্য দমনযোগ্য পয়েন্ট এখনো চলছে 5। শরীর চর্চা মনের স্ট্রেস কমায়। অর্থাৎ যদি আপনি কিছু ফিজিক্যাল কালচার করেন, ফিজিক্যাল ট্রেনিং করেন, যেটাকে পিটি বলা হয়, তাতে কিন্তু মনের স্ট্রেস কমবে, তাতে এক্সিমা কম থাকবে। অদ্ভুত ব্যাপার, স্কিনের সঙ্গেও কিন্তু মনের সম্পর্ক রয়েছে। আবার দৈহিক চর্চায় উৎপন্ন তাপ এক্সিমার ফ্লেয়ার আপ ঘটাতে পারে। প্রচন্ড আপনি ব্যায়াম করছেন, শরীর হট হয়ে উঠছে, তাহলে কিন্তু এক্সিমা আবার বেড়ে যেতে পারে। তাই শরীর চর্চার সময় দেহকে বিশ্রাম দিন, অর্থাৎ 2 ব্যায়ামের মাঝে সময় ব্যবধান রাখুন। মধ্যে মধ্যে জল পান করুন। কখনো টানা বেশি ব্যায়াম করবেন না। ঘাম হলেই তোয়ালে দিয়ে মুছে নিন। হালকা সুতির পোশাক পরুন। একবার ব্যবহারের পর পোশাক অবশ্যই ধুয়ে নেবেন। ইনার গার্মেন্ট উল্টে পরুন যাতে সেলাইয়ের লাইনের রিজ ত্বকে প্রদাহ না ঘটাতে পারে। আপনারা জানেন সব জিনিসেরই অনেক সময় একটা ওই লাইন থাকে, যেটাকে বলে সুইং রিজ। সেই সুইং রিজ যেটা সেলাই লাইন, সেটা অনেক সময় ভিতরে থাকলে স্কিনের উপরে একটা চাপ তৈরি করতে পারে। যেহেতু এই অসুখটা খুব সেন্সিটিভ, তাই সেরকম ক্ষেত্রে এটাকে উল্টে নিয়ে পড়তে হবে। দেখুন রিজটা বাইরে থাকে, ভেতরে সব দিকটা থাকে। ঘরের ভেতরে ওয়ার্কআউটের সময় ফ্যান চালু রাখুন। নিরাময়যোগ্যতা এখনো চলছে। 8 ওয়ার্কআউট শেষ হলে শাওয়ার নিন। শাওয়ারের সময় নির্দোষ সুগন্ধিহীন ক্লিনজার ব্যবহার করুন। সাবান এড়িয়ে যাওয়াই ভালো নয়। শাওয়ারের পর তোয়ালে দিয়ে ত্বক না মুছে ত্বকের উপর হালকা হাতে ড্যাব করুন। অর্থাৎ ঘষাঘষি করলে হয় কি, আবার যেহেতু এক্সিমা অসুখটা খুবই সেন্সিটিভ অসুখ, অল্পতেই বেড়ে যায়, সেই জন্য সেখানে রগারগি না করে হালকা হাতে জাস্ট ড্যাব করে, মানে ছোপ ছোপ করে তুলে নিন জলটাকে। সাঁতার কাটার আগে পুলের জলের শুদ্ধতা পিএইচ যাচাই করে নিন, যাতে ত্বকে প্রদাহ না হয়। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় সাঁতার কাটতে যান, সেইখানে সাঁতার কাটার জায়গার জলের শুদ্ধতা এবং তার পিএইচ অর্থাৎ অ্যাসিডিটি বেশি মানে অ্যাসিড বেসিক যে ব্যাপারটা থাকে সেটা জেনে নিতে হবে। জলে নামার আগে শরীরের প্রয়োজনীয় অংশে মোটা করে নরম গন্ধহীন লোশন লাগিয়ে নিন। সাঁতার বা অবগাহন স্নানের পর অবশ্যই শাওয়ার করুন। সাঁতার কেটে উঠলেই হবে না, অবগাহন করে নিতে হবেই, শাওয়ার করে নিতে হবেই। এক্সিমায় মলম লাগানো ঠিক কি? ইজ অ্যাপ্লিকেশন অফ অয়েন্টমেন্ট ওভার এক্সিমা জাস্টিফাইড? হোমিওপ্যাথিক চিকিৎসাশাস্ত্র অনুসারে বেশিরভাগ ত্বক পীড়া আভ্যন্তরীণ দেহপীড়া, যা সর্বদৈহিক ত্রুটির পরিচায়ক। এ ত্রুটি আভ্যন্তরীণ ওষুধ সেবনে নিরাময় করা দরকার। নির্দোষ ব্ল্যান্ড সুগন্ধিহীন মলম বা লোশন বা তেল, যেমন বি ওয়াক্স, অলিভ বা নারকেল তেল এক্সিমায় লাগানো যেতে পারে ত্বককে নরম রাখা বা প্রদাহ কম রাখার জন্য। কিন্তু কখনো তীব্র রাসায়নিকযুক্ত মলম এক্সিমায় লাগানো ঠিক নয়। এতে অনেক সময় ত্বক পীড়া বসে গিয়ে, মানে সাপ্রেশন আমরা বলি, আপাত নিরাময় অ্যাপারেন্ট কিওর হয় এবং অনতিবিলম্বে ওই পীড়ার স্থান পরিবর্তন করে নতুন বেশি দরকারি অঙ্গকে আক্রমণ করে, ডিজিজ মেটাস্টেসিস। অর্থাৎ অসুখটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, কিন্তু তাই নয়, কম দরকারি অঙ্গ থেকে বেশি দরকারি অঙ্গে চলে গেল। ছিল আপনার চামড়া, ধরুন চামড়া রয়েছে, একটা এক্সিমা চলছে, আপনি একটা কড়া ওষুধ লাগালেন, ওখানটা আপাতভাবে কমে গিয়ে দেখা গেল আমরা মাথার আধ কপালে শুরু হয়ে গেল, অর্থাৎ জিনিসটা চলে গেল মাথায়। নিশ্চয়ই বুঝতে পারছেন যে চামড়া দেখতে হয়তো খারাপ হতে পারে, কিন্তু চামড়া অনেক কম দরকারি অঙ্গ, সেই সঙ্গে তার চেয়ে মাথা অনেক বেশি দরকারি অঙ্গ। এই হয়ে গেল। যেমন মলম লাগানোর পায়ের এক্সিমা লক্ষণ চলে গিয়ে অর্ধশিরক চুলের আবির্ভাব। এই ঘটনা খুব অবাঞ্ছিত। এগুলো এরকম অসুখ হওয়া মানে, এরকম ঘটনা ঘটা মানে আপনার কপালে খুব দুর্ভোগ হয়ে গেল। এই কথা শুধু এক্সিমার ক্ষেত্রে নয়, সকল চর্মরোগের ক্ষেত্রেই প্রযোজ্য। অন্য যে কোনো স্কিন ডিজিজ এটা হয়। হোমিওপ্যাথিতে দু একটা ক্ষেত্র ছাড়া ত্বক পীড়ায় মলম লাগিয়ে নিরাময়ের চেষ্টা করা হয় না।
সোরিয়াসিস ও এক্সিমার পার্থক্য কি? হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন সোরিয়াসিস এন্ড এক্সিমা? আপনারা জানেন কি আমার ঠিক জানা নেই। সোরিয়াসিস এক্সিমা দুটোই অত্যন্ত জঘন্য টাইপের অসুখ, অত্যন্ত বাজে অসুখ, ইনকিউরেবল টাইপের অসুখ। সোরিয়াসিসে অটো ইমিউন বিকৃতির কারণে ত্বক স্বাভাবিকের চেয়ে 10-12 গুণ বেশি হারে বিভাজিত হয়। অর্থাৎ সোরিয়াসিসে স্কিন যে মোটা হয়ে ওঠা, ফুলে ওঠা, ফেটে যাওয়া এগুলো অনেক বেশি ঘটবে। এক্সিমা মূলত ত্বকের প্রদাহ বা ডার্মেটাইটিস, যার মাত্রা সোরিয়াসিসের চেয়ে অনেক কম। অর্থাৎ সোরিয়াসিসের সময় ত্বকের কোষ বিভাজন অনেক বেশি হয়, বেশি বেশি করে ত্বক তৈরি হয়, বেশি ত্বক হয়ে জায়গাটা মোটা হয়ে যাবে, ছাল উঠবে, ছাল পড়বে, সমস্যা অনেক বেশি। 2, সোরিয়াসিসের ত্বক লাল, রূপোলি, আঁশযুক্ত, স্ফীত, মোটা হয়ে ওঠে। এক্সিমায় ত্বক তো লাল, আঁশযুক্ত, রাফ, ক্ষরণশীল হয়, কিন্তু প্রদাহের পরিমাণ সব সময় সোরিয়াসিসের চেয়ে কম থাকে। কোন নির্দিষ্ট সময় সারা পৃথিবীতে এক্সিমা রোগীর সংখ্যা সোরিয়াসিস রোগীর সংখ্যার চেয়ে অনেক বেশি। অর্থাৎ এক্সিমাটা বেশি কমন অসুখ, কিন্তু সোরিয়াসিসও প্রচুর হয়, এবং যাদের হয় তারা জানে যে কি ধরনের মানে বিরক্তিকর একটা অসুখ। এবার মেডিসিন শুরু হচ্ছে। এক্সিমায় কখন সালফার দরকার হয়? সালফার ফর এক্সিমা। সালফার রোগী সকাল 11টায় ক্ষুধা বোধ করেন, মানুষটাকে চেনার জন্য জেনারেল সিমটম এগুলো। তিনি গরম সহ্য করতে পারেন না, রাতে পোশাক গায়ে রাখতে পারেন না, মিষ্টি ফ্যাটযুক্ত খাবার খেতে ভালোবাসেন, হাতের তালু পায়ের পাতা গরম, ঠোঁট কান টকটকে লাল, দেহ নিঃসৃত সব সাপ ঝাঁঝালো, ত্বকে লাগলে জ্বালা করে। এই হলো সালফারের বৈশিষ্ট্য। স্ক্রোফুলাগ্রস্ত রোগীদের অবশ্য দেয়া ওষুধ। স্ক্রোফুলাগ্রস্ত মানে যারা টিউবারকুলার ডিসকেশে নিয়ে জন্মেছেন, অর্থাৎ বাড়িতে টিবির ইতিহাস আছে যাদের, সেই বাড়ির বাচ্চারা বা মানুষ। দেহ সর্বদা ক্লান্ত, শুয়ে থাকতে চান, দাঁড়িয়ে থাকতে পারেন না, বসতে বা শুতে চান সবসময়। দাঁড়ানোটা সালফারের খুব কঠিন। দৈহিক মানসিক কোনো কাজ করতে চান না, নিজেকে মহাপুরুষ বলে মনে করেন। এই শুরু হলো মেন্টাল সিমটম গুলো। অথচ শিক্ষিত মানুষদের পড়াশোনা ঘৃণা করেন। ফিলোসফিক্যাল ম্যানিয়াগ্রস্ত এরা। ত্বক শুষ্ক, আঁশযুক্ত, অস্বাস্থ্যকর, সামান্য ছড়ে গেলেও পুঁজ সৃষ্টি হয়, ত্বক চুলকায়, জ্বালা করে, সন্ধ্যায় গরমে চুলকানো বা ধোয়ার পর কষ্ট বৃদ্ধি, শরীরে খাঁজে ভাঁজে, এক্সিমা আক্রান্ত, স্থান হেজে যায়। একের কেসে 30, 4 ঘন্টা অন্তর 1 মাত্রা করে 2-3 দিন, 6-7 দিন বাদ দিয়ে কাজ না করলে রিপিট করা যাবে। দুবার রিপিট কাজ না হলে পুরনো কেসে 201 মাত্রা করে 3 দিন অন্তর 2 সপ্তাহ দেওয়া যেতে পারে। তো মনে রাখবেন, সাধারণত এইসব ক্ষেত্রে বেশি পাওয়ারফুল ওষুধ দেওয়া হয় না, লো ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখার চেষ্টা করা হয়। তারপর যদি দেখা যায় যে এটা কিউরেবল, তখন হাই পোটেন্সির কথা ভাবা হয়। বেশি হাই পোটেন্সি দিলে কিন্তু ভয়ঙ্কর রকম অ্যাগ্রাভেশন হয়ে যেতে পারে। এক্সিমায় কখন ক্রিওজোটাম ব্যবহার করা হবে? ক্রিওজোটাম ফর এক্সিমা। গান বাজনা শুনে কান্না আসে, বুক ধরফর করে, জড়বুদ্ধি, বিস্মরণশীল, খিটখিটে, সর্বদা অসন্তুষ্ট। শিশু সবকিছু চায়, কিন্তু দিলেই ছুঁড়ে ফেলে দেয়। আদর করে ভালো না বাসলে কখনো ঘুমোয় না। মারাত্মক চুলকানি সহ আর্দ্র বা মরা মাছযুক্ত এক্সিমা চোখের পাতার উপরে, মুখমণ্ডলের সন্ধিতে, হাতের পিঠে। লক্ষ্য করুন, জায়গাগুলো পাল্টে গেল। সালফার কেমন জায়গাগুলো ছিল, এখানে কেমন জায়গাগুলো এলো। আক্রান্ত স্থান থেকে হাজাকর, জ্বালাকর, দুর্গন্ধিত ক্ষরণ বের হয়, স্থান থেকে রক্তপাত হয়, কষ্ট বাড়ে বিশ্রামে, ঠান্ডায়, খাওয়ার পর। শুয়ে থাকলে গ্রীষ্মে সন্ধে 6টা থেকে ভোর 6টা, কষ্ট কমে গরমে, চলাফেরায়, চাপে, ঘুমের পর। এক্সিমায় কখন ল্যাকোপোডিয়াম দরকার হয়? ল্যাকোপোডিয়াম ফর এক্সিমা। রোগী মানসিকভাবে খুব স্মার্ট, কিন্তু দৈহিকভাবে দুর্বল, বিষাদগ্রস্ত, একা থাকতে ভয় পান, খুব অনুভূতিপ্রবণ, কেউ ধন্যবাদ জানালে বা বন্ধুর সঙ্গে দেখা হলেও কেঁদে ফেলেন, আপাত আত্ম নিয়ন্ত্রণের অভাব, নতুন মানুষ দেখলে ভয় পান, নতুন কোনো কাজ করতে ভয় পান, কিন্তু একবার শুরু করে দিলে আরামসে উতরে দেন, ছড়িয়ে ফেলেন না। অর্থাৎ জিনিসটাকে মানে যাকে বলে বাংল করে ফেলা, সেটা তিনি করেন না। ভয় পান, কিন্তু কাজ শুরু করলে ঠিক করে দেবেন। চুপচাপ থাকেন, খামখেয়ালি, কৃপণ, ভীতু, সন্দেহপ্রবণ, পরচিদ্রান্বেষী, মানবদেশী, সিদ্ধান্তহীনতায় ভোগেন। শুষ্ক ত্বক, ত্বকের খাঁজে ভাঁজে আর্দ্র উদ্ভিদ, আর্দ্র ঝোড়ো আবহাওয়ায়, পোশাকের গরমে, চাপনে, কষ্টের বৃদ্ধি, ঠান্ডা প্রয়োগে, মধ্যরাতের পর কষ্টের হ্রাস। এক্সিমায় কখন পেট্রোলিয়াম দরকার হয়? পেট্রোলিয়াম ফর এক্সিমা। রোগীর রেগে যাওয়ার ও তিরস্কার করার প্রবণতা। একটুতে রেগে যান,
বকাঝকা করেন, স্মৃতিভ্রংশ, রাস্তা হারিয়ে ফেলেন। আশঙ্কিত কিন্তু কেন জানেন না, ভাবেন তার মৃত্যু কাছে এসে গেছে, সে কারণে বিষয় আশয় তাড়াতাড়ি নিষ্পত্তি করে ফেলতে চান, তো উইল টুইল করে ফেলা বা এইসব কাগজপত্র তৈরি করে ফেলতে চেষ্টা করতে করেন। দ্বৈত সত্তা মধ্যে যেন দুটো জিনিস কাজ করছে, মনে করেন তিনি দুজন, আর একজন তার পাশে শুয়ে আছেন। ত্বকের খাঁজে, মাথায়, মুখে যৌনাঙ্গে এক্সিমা, ত্বক নোংরা, শক্ত, কর্কশ, পুরু, যেন পার্চমেন্ট। আঙুলের মাথায়, স্তনবৃন্তে, ত্বকের বাঁকে চিড়। উদ্ভিদে ভয়ঙ্কর চুলকানি, রক্ত না বেরোনো পর্যন্ত চুলকাতে থাকেন। চুলকানোর পর অঙ্গ ঠান্ডা মনে হয়। বৈশিষ্ট্য লক্ষ্য করুন, জায়গাগুলো কেমন পাল্টে গেল পেট্রোলিয়ামে। এক্সিমায় কখন মেজেরিয়াম দরকার হয়? মেজেরিয়াম ফর এক্সিমা। রোগী গেঁটেবাত, সন্ধিবাত, সিফিলিটিক ধাতুগ্রস্ত। ত্বক, উদ্ভিদ বাইরে মারাত্মক চুলকানি, ভিতরে ভয়ঙ্কর জ্বলন। বিস্মরণশীল, ধর্মীয় অর্থনৈতিক বিষাদ, তিনি কথা বলতে চান না, একটা শব্দ উচ্চারণও তার কাছে কঠিন পরিশ্রম। অন্যদের সাথে ঝগড়া, চেঁচামেচি করার প্রবণতা। এক্সিমা ক্যাপাইটিস অবদমন, ভ্যাকসিনেশন ও পারদের অপব্যবহারের পর উদ্ভূত সমস্যা। অসহনীয় চুলকানি, তাপে বৃদ্ধি, চুলকানোর পর কষ্টের স্থান পরিবর্তন, আক্রান্ত স্থান শীতল মনে হয়। উদ্ভিদ থেকে ঝাঁঝালো চটচটে তরল বের হয়, উপরে ছাল পড়ে, নিচে পুঁজ জন্মায়, উপরে চকের মতো সাদা দেখায়। এক্সিমায় কখন রাস্টক্স দরকার হয়? রাস্টক্স ফর এক্সিমা। রোগীর মন আশঙ্কিত, দারুণ হতাশাগ্রস্ত, দুঃখিত ও অসহায় বোধ করেন। মনে রাখবেন, এই যে মেন্টাল সিমটম গুলো, যেগুলো ভীষণ দরকারি, এগুলো কিন্তু কখনোই রোগী এসে আপনাকে বলবে না। রোগী বলবে আমার এই জ্বালা করে ডাক্তারবাবু, এই কষ্ট হয়, এই করলে সে হয়, এই বলবে। সে কিন্তু কখনোই বলবে না আমার মন খুব আশঙ্কিত, আমার মনে খুব হতাশা, তো আমি খুব দুঃখিত, এসব বলবে না। এগুলো আপনাকে বুদ্ধি করে প্রশ্ন করে বার করে নিতে হবে। মনে রাখতে হবে, পেশেন্টকে যদি আপনি মেন্টালি এবং ফিজিক্যালি ম্যাচ না করাতে পারেন, তাহলে কিন্তু কিওর হবে না। কিওর হতে গেলে দুটোকেই ম্যাচ করাতে হবে, পার্টিকুলারলি মেন্টালটা বেশি দরকারি। সন্ধ্যার দিকে তার কান্না আসে, কেন তা বলতে পারেন না। একা রাখতে ভয়, ভয় পান কেউ তাকে বিষ খাইয়ে দেবে। দেখুন, আপনি প্রশ্ন করলেই পাবেন, আচ্ছা আপনার মনে কি কিছু মনে হয় কেউ যেন আপনার ক্ষতি করতে চায়? তখন তাই বলবে, হ্যাঁ ডাক্তারবাবু, আমার যেন মনে হয় আমার বাড়িতে কেউ আমাকে একটা খাবারের সঙ্গে কিছু বিষ টিষ খাইয়ে দেবে। এসব বলবে সে, কিন্তু প্রশ্ন না করলে আপনি জানতে পারবেন না। এমনি কোনো পেশেন্ট এসে বলবে না ডাক্তারবাবু আমাকে বিষ খাইয়ে দেবে। জীবন সম্পর্কে বীতস্পৃহ, জলে ডুবে আত্মহত্যা করতে চান, এটা খুব কমন, হোমিওপ্যাথির প্রচুর ওষুধে আছে, জলে ডুবে আত্মহত্যা করতে চায়। এত বিস্মরণশীল যে সবে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছেন। রাতে এত ভয় পান যে বিছানায় শুয়ে থাকতে পারেন না। শক্ত ত্বক, শক্ত, মোটা, শুষ্ক, গরম, যেন পুড়ে যাচ্ছে। ত্বকে চুলকানি, বিশেষ করে চুলযুক্ত অংশে। ত্বকে ঠান্ডা বাতাসের স্পর্শ অসহ্য। এক্সিমার যে কোনো প্রকারে রাস্টক্স কাজে আসে যদি লক্ষণ সমষ্টি মিলে যায়। অর্থাৎ এক্সিমার যেমন অনেক রকম টাইপ 5 বলেছিলাম আগে, সেই 5, 6, 7 রকমের। আপনার টাইপের নাম জানার দরকার নেই, যদি সিমটম ম্যাচ করে যায় আপনি দিয়ে দিন। আপনার জানার দরকার নেই কত ভয়ঙ্কর অসুখের নাম, কাজ হবে। এক্সিমায় কখন মার্কসল দরকার হয়? মার্কসল ফর এক্সিমা। রোগীর ঘাম তেলতেলে, প্রচুর ঘাম হয় কিন্তু তার জন্য কষ্টের কোনো উপশম নেই, এটা বৈশিষ্ট্য একেবারে। মার্কসলের বৈশিষ্ট্য, ঘাম হবে কিন্তু কোনো কষ্টের উপশম হবে না। সালফারে ঘাম হলে রোগীর কষ্টের উপশম হবে। দেহ নিঃসৃত সাপ দুর্গন্ধযুক্ত, নিঃশ্বাসে দুর্গন্ধ, শরীরও দুর্গন্ধযুক্ত। দেহের সব লিম্ব গ্ল্যান্ড স্ফীত, লালাগ্রন্থি, অন্যান্য মেকস গ্রন্থির ক্ষরণ বেশি। প্রতিবার মলত্যাগ চেষ্টার পর মারাত্মক দুর্বলতা, প্যালপিটেশন। বিহিত লক্ষণ, রোগী ঘুমের সময় চোখ বন্ধ করা মাত্র প্রচুর ঘাম হবে। একা রাখতে ভয়, তবু মানুষ এড়িয়ে চলেন। মনে রাখুন সিমটমটা। ত্বক সর্বদা আর্দ্র, হলুদাভ, হেজে থাকে। আর্দ্র ছাল পড়া উদ্ভিদ, প্রায় রক্তপাত হয়। আর্দ্র এক্সিমা অসংবেদী। অসংবেদী এখানে যেখানে সেন্সিটিভিটি বা স্পর্শ কাতরতা নেই। এক্সিমায় কখন হিপার সালফার দরকার হয়? হিপার সালফার এক্সিমা। রোগী অল্পেই প্রচুর ঘামেন কিন্তু এলোগা হতে চান না। ঘামের ফলে কষ্টের কোনো হ্রাস হয় না, সালফারের সঙ্গে মিল রয়েছে। ঘামে টক গন্ধ, এটা সালফারে কিন্তু ছিল না। দৈহিক মানসিকভাবে খুব সংবেদনশীল।
এই সংবেদনশীলতাও ওখানে অতটা ছিল না। খিটখিটে, অসন্তুষ্ট নিজের উপরে, অন্যের অন্য সবার উপরে, স্পর্শ, গন্ধ, শব্দ, বায়ু প্রবাহ কোনো কিছুই সামান্য বেশি সহ্য করতে পারেন না। যে কোনো জিনিস একটু বেশি হলেই তার খুব কষ্ট, বেশি সহ্য করতে পারে না। খুব শীতকাতর, চণ্ডাল রাগী, হিংস্র, যার উপর রেগে যান তা খুন পর্যন্ত করে ফেলতে পারে। তাড়াহুড়ো করে কথা বলেন, পান করেন, খান। শিশু বেমেজাজ, হাসে না, খেলে না, ঘরের কোণে চুপ করে বসে থাকে। চিনতে পারছেন এগুলোকে, পেশেন্টগুলোকে চেনা, এইসব পেশেন্ট সিমটমকে দিয়ে পেশেন্টকে চিনে নিতে হবে। ত্বকে ঠান্ডা বাতাস মোটে সহ্য হয় না, অঙ্গ প্রত্যঙ্গের খাঁজে দুর্গন্ধ, আর্দ্র উদ্ভিদ, হাত পায়ের ত্বকে গভীর ক্র্যাক। লক্ষ্য করুন, প্রতি ক্ষেত্রে কিছু মেন্টাল সিমটম, কিছু ফিজিক্যাল সিমটম। মেন্টাল সিমটম যদি মিলিয়ে নিতে পারেন তাহলে ফিজিক্যাল সিমটম একটু এদিক ওদিক হলেও অসুবিধা হবে না, ওষুধ কিন্তু নাইসলি কাজ করবে। কিন্তু উল্টোটা হয়, আপনি মেন্টাল সিমটম মেলালেন না, শুধু ওই সিমটম, ত্বকের সিমটম দেখে দিচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে কাজ হওয়ার চান্স নেই। কারণ মোটামুটি সব ক্ষেত্রেই সিমটম গুলো একই ধরনের থাকে, খুব সূক্ষ্ম তফাৎ থাকে, সেটা সাধারণ মানুষ করতে পারে না, আমরা অনেকেই করতে পারি না। সেই জন্য মেন্টাল সিমটমটা অবশ্যই ম্যাচ করিয়ে নেবেন। লক্ষণ সমষ্টি, টোটালিটি অফ সাইন্স অ্যান্ড সিমটম, সেই একই কথা। লক্ষণ সমষ্টি মানে মেন্টাল সিমটম, ফিজিক্যাল সিমটম মিলে গেলে যে কোনো ধরনের এক্সিমায় হিপারসাল ফলপ্রদ। মেন্টাল সিমটম যেমন টোটাল, মানে মানুষের টোটাল পরিচয়, ফিজিক্যাল আরও দুটো ভাগ আছে, একটা ফিজিক্যাল জেনারেল সিমটম আর একটা যে ফিজিক্যাল পার্টিকুলার সিমটম। পার্টিকুলার সিমটম গুলো হলো ত্বকের সিমটম, আর ফিজিক্যাল জেনারেল মানে তার শরীরের সর্বদৈহিক অবস্থা। যেমন ধরুন, তিনি ঠান্ডায় খুব কষ্ট পান, গরম ভালোবাসেন, এটা হলো ফিজিক্যাল জেনারেল। তিনি খুব খিটখিটে, অসন্তুষ্ট, এগুলো হচ্ছে মেন্টাল জেনারেল। তো মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল হচ্ছে মানুষটাকে চেনাচ্ছে, আর অসুখের বৈশিষ্ট্য হলো সিমটম দিয়ে জানতে পারছেন। মনে রাখবেন, সিমটম গুলো, অসুখের সিমটম গুলো লেস ইম্পর্টেন্ট, ফিজিক্যাল মেন্টাল সিমটম বেশি দরকারি, ওইটা ম্যাচ করানো বেশি দরকার। এক্সিমায় কখন গ্রাফাইটিস দরকার? গ্রাফাইটিস ফর এক্সিমা। গ্রাফাইটিস প্রধানত ত্বকের ভাঁজে, খাঁজে, কানের পিছনে কাজ করে। মোটা ও শক্ত হয়ে যাওয়া ত্বকের উপর কাজ করে ত্বককে স্বাভাবিক করে তোলা গ্রাফাইটিস। ত্বকে কড়া, হাজা, ক্র্যাক, চিট তৈরি করে গ্রাফাইটিস। ত্বকের ক্ষরণ পাতলা, দুর্গন্ধযুক্ত, অল্প কড়া প্রকৃতির এবং চটচটে প্রকৃতির। রোগী মোটা, ঢিলে ঢালা প্রকৃতির, একটি শীতকাতর, কষ্টবদ্ধতায় ভোগেন। এখানে লক্ষ্য করুন, প্রথমে শুরু হলো স্পেসিফিক সিমটম দিয়ে, অর্থাৎ পার্টিকুলার সিমটম দিয়ে। এবার আসছে ফিজিক্যাল জেনারেলে, রোগী মোটাসোটা চেহারা, ঢিলে ঢালা প্রকৃতির, অর্থাৎ স্মার্ট মানুষ নন, শীতকাতর, ঠান্ডার চিলি পেশেন্ট, কোষ্ঠবদ্ধতায় ভোগেন। আর্দ্র ছালযুক্ত উদ্ভিদ, এক্সিমা, পায়ে হাজাকারক, দুর্গন্ধ, ঘাম, এটাও জেনারেলিটির মধ্যেই পড়ছে। এইবার মেন্টাল সিমটম আছে, দেখুন, এরা দুঃখিত, ভীত, সিদ্ধান্তহীনতায় ভোগেন, সামান্য কারণে ইতস্তত করেন, মনে মনে গোঁজগোঁজ করার প্রবণতা, কাজে ভয় পান, বিনা কারণে বা গান বাজনা শুনে কেঁদে ফেলেন, ভুলও না, কথা বলতে গিয়ে লিখতে গিয়ে ভুল করেন, সব সময় মৃত্যু চিন্তা করেন। ছোটবেলার সব ঘটনা তার মনে আছে, কিন্তু দুদিন আগের কিছু মনে নেই। শিশুরা খুব বেহারা প্রকৃতির, অন্যের পিছনে লাগা স্বভাব, বকাঝকা করলে হাসে। যে কোনো ধরনের এক্সিমা উপযুক্ত। এই কথাটা বলার মানে হয় না, তবু মাঝে মাঝে লিখে দিয়েছি এই কথা বলার জন্য যে হোমিওপ্যাথিতে স্পেসিফিক ওষুধ বলে কিছু হয় না। যে কোনো ওষুধ যে কোনো জায়গায় লাগতে পারে যদি সেই টোটালিটি মিলে যায়। টোটালিটি মিলে গেলে যে কোনো ধরনের অসুখের ক্ষেত্রে যে কোনো ধরনের অসুখ হোমিওপ্যাথিতে কাজ করবে। এটাই হলো হোমিওপ্যাথির বিউটি, এটাই হোমিওপ্যাথির বৈশিষ্ট্য। এক্সিমায় কখন আর্সেনিকাম অ্যালবাম দরকার হয়? আর্সেনিকাম অ্যালবাম ফর এক্সিমা মারাত্মক প্রকৃতির এক্সিমায় কাজে লাগে। যেমন ইরিথ্রোডার্মিক এক্সাম, সেই সাতটা যে টাইপ বলেছিলাম ওখানে ছিল ইরিথ্রোডার্মিক। রোগীর দেহ থেকে পচা মৃত দেহবৎ দুর্গন্ধ নিঃসৃত হয়, আক্রান্ত স্থান স্ফীত শোথযুক্ত, আগুনের মতো জ্বলে, তবু গরম কাপড়ের আচ্ছাদনে কষ্ট উপশম হয়। ভাবুন সিমটমের প্রকৃতিটা কেমন, ফিজিক্যাল সিমটম কতটা, মানে এখানে পার্টিকুলার সিমটম আমরা কতটা মারাত্মক ধরনের বলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। জায়গাটা ফুলে উঠেছে, শোথযুক্ত, ভিজে গেছে, সেখান থেকে মৃত পচা মানুষের গায়ের গন্ধ বেরোচ্ছে, অথচ আগুনের মধ্যে জ্বলছে, আর সেখানে গরম কাপড় দিলে তিনি ভালো লাগছে তার। যন্ত্রণায় রোগী পাগলের মতো হয়ে যান, এমনকি ঘুমের মধ্যেও যন্ত্রণা অনুভূত হয়, যন্ত্রণার চোটে ঘুম ভেঙে যায়। রোগী প্রচন্ড অস্থির, মানসিক সিমটম আসছে, রোগী প্রচন্ড অস্থির, ভাবেন তার অসুখ কখনোই সারবে না, মৃত্যু ভয়ে ভীত,
মেন্টাল সিমটমটা চলে গেল। ত্বক শুষ্ক, কর্কশ, আঁশযুক্ত, কুঞ্চিত, পার্চমেন্ট মানে মোটা কাগজের। ত্বক লক্ষণ আভ্যন্তরীণ অঙ্গের অসুখের সাথে পর্যায়ক্রমে আসে যায়, মানে ত্বক লক্ষণ একবার আসছে, একবার ইন্টারনাল সিমটম কমে যাচ্ছে, আবার ইন্টারনাল সিমটম বেড়ে যাচ্ছে, ত্বক সিমটম কমে যাচ্ছে, এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে। লক্ষণ সমষ্টি মিলে গেলে যে কোনো ধরনের এক্সিমায় আসলে উপযুক্ত। এক্সিমায় কখন ডালকা মারা দরকার হয়? ডালকা মারা ফর এক্সিমা রোগী হতবুদ্ধি, কথা বলার সময় শব্দ খুঁজে পান না, চিন্তা শক্তি কাজে লাগাতে পারেন না, অবসাদে ভোগেন, বিনা রাগে তিরস্কার করেন, সহজে বিকারগ্রস্ত হয়ে পড়েন। শিশুদের এক্সিমা বিশেষভাবে উপকারী। আঁশযুক্ত উদ্ভিদ, মোটা ছাল পড়া ভিজে উদ্ভিদ, দুর্দমনীয় চুলকানি, সারা দেহ মোটা ছাল পড়া উদ্ভিদে পূর্ণ। এক্সিমায় কখন ক্লেমেটিস ইরেক্টা দরকার হয়? ক্লেমেটিস ইরেক্টা ফর এক্সিমা বাত, গনোরিয়া বা সিফিলিস রোগী, শুকিয়ে যাওয়া ক্ষীণ চেহারা, উদাসীন, একা থাকতে ভয়, তবু মানুষের সাথে দেখা করতে চান না, খিটখিটে, বিনা কারণে অসন্তুষ্ট, মন বিষাদে ভরা, ত্বকের ছাল উঠে যাওয়ার পর মারাত্মক চুলকানি, ঠান্ডা জলে ধোয়ার পর বৃদ্ধি, জল ও পুঁজপূর্ণ ক্ষয়কারী উদ্ভিদ থেকে খোলা আলসার ও ছাল পড়া আলসার থেকে এক্সিমা, মাথার পিছন দিকে পায়ে এক্সিমা বেশি দেখা যায়, রাত, বিছানার গরম, ঠান্ডা জলে ধুলে, ঠান্ডা বাতাসে বৃদ্ধি, খোলা বাতাসে ও ঘাম হওয়ার পর হ্রাস। এক্সিমায় কখন ক্যালকেটে কার্ভ দরকার হয়? ক্যালকেটে কার্ভ ফর এক্সিমা মাথার পিছন থেকে প্রচুর ঘাম, ঘুমের সময় বালিশ ঘামে ভিজে যায়, ঘামে টক গন্ধ, মলে টক গন্ধ, সুন্দর মোটা থলথলে চেহারা রোগী, ফ্যাট ফ্লেয়ার ফ্ল্যাবি। তারপরে জানেন এগুলি বেসিক ক্যারেক্টারিস্টিক অফ ক্যালকেটে কার্ভ। বিস্মরণশীল, অবসাদগ্রস্ত, বিষাদগ্রস্ত, সন্দেহবাদীগ্রস্ত, বসে বসে সামান্য বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবে কিন্তু কোনো কাজের কাজ করে না। দেহে কোনো একটি অঙ্গ খুব ঠান্ডা, প্রায় মনে হয় পায়ে যেন ভিজে মোজা পড়া, ত্বক সাপের মতো ঠান্ডা, তুলতুলে, নরম, অস্বাস্থ্যকর, সামান্য ত্বক ক্ষত সারতে চায় না। এক্সিমা যা ঠান্ডায়, স্নানে, দৈহিক মানসিক পরিশ্রমে, পোশাকের চাপে, উদ্বিগ্নতায় বৃদ্ধি হয়। শুষ্ক আবহাওয়া, শয়নে, প্রাতরাশের পর, হালকা ঘর্ষণে বা কণ্ডুয়নে কমে। লক্ষণ সমষ্টি বিচারে পুরনো কথা সব জায়গায় একই রকম রয়েছে। এক্সিমায় কখন বহিষ্ঠ দরকার হয়? বহিষ্ঠা ফর এক্সিমা রোগীর দেহে সামগ্রিকভাবে ফোলা ফোলা ভাব বা পাফিনেস থাকে, ফলে যে কোনো যন্ত্রকে হাত দিয়ে ধরলে তার ছাপ পড়ে যায় দীর্ঘক্ষণ। ধরুন তিনি হয়তো কাঁচি নিয়ে কাজ করলেন, তো কাঁচির আঙুলের দেওয়ার জন্য একটা চামড়ার উপরে একটা ছাপ পড়ে গেল, বা জাঁতি নিয়ে কাজ এবং চাপের কোনো কাজ, সেগুলো সব প্রেশার পড়ে যাবে, সিমটম থেকে যাবে চামড়ার উপরে। শরীর অবসন্ন, উদ্যমহীন, রক্তপাতের প্রবণতা বেশি, রোগী ক্যাবলা, মেদা মারা প্রভৃতি, হাতে ধরা জিনিসপত্র সহজেই পড়ে যায়, মানে আমরা যাকে বলি মানে ক্যাবলা গোছের, নেদা ক্যাবলা গোছের বা আনস্মার্ট, মানে হাত থেকে জিনিস ফটাফট পড়ে আছে। তা কথা বলতে গিয়েও তোতায় থাকেন, অন্যমনস্ক, দুর্বল স্মৃতি সম্পন্ন, সবকিছুতে ভুল করেন, খিটখিটে, শরীরে চুলকানি যুক্ত উদ্ভিদ হওয়ার প্রবণতা, শরীর গরম হয়ে গেলে চুলকানি শুরু হয়, আর্দ্র এক্সিমা, উপরে মোটা ছাল। পরের লাইনটা আর পড়লাম না, একই কথা বারবার বলা আছে, সব মিলে গেলে কাজ হবে।